অংশটা শুরু করি আমরা। তো আজকে তোমাদের এই অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। আহ, তোমরা সবাই এমনিতে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম তো জানো, তাই না? তোমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেলছো অলরেডি। তো এখানে আর একটা কোশ্চেন ছিল। বলো। আমাদের ক্লাস রেকর্ড কি দিবেন না? ক্লাসটা কি এই যে এখন যেটা হবে? জি স্যার, ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা তোমাদের ওই যে ফেসবুক যে তোমাদের গ্রুপটা আছে এইচ মর্নিং এর, সেই গ্রুপে দিয়ে দিব ভিডিওটা। আচ্ছা ভিডিও স্যার। লিংকটা দিয়ে দিব। আচ্ছা ঠিক। রুল কি দিব? না না, এখন আর রোল দেওয়ার প্রয়োজন নাই, আমি গ্রুপেও দিয়ে দিব। আর এটা তোমাদের জন্যই, এই ক্লাস টাইমের বাইরে করা। কেউ যদি নিজের প্রয়োজন বোধ না করে তাহলে তাদের জোর করে তারা দেখে, মানে নিয়মগুলো শেখাতে পারবো না, তাই না? আর কিভাবে লিখতে হবে সেটা আমি বলতে পারবো না। আমি অলরেডি তোমাদের গ্রুপে শিডিউল দিয়ে দিছিলাম, সবারই যারা দেখছে সবারই জয়েন করার কথা। মানে এই টাইমে আর কারো কোনো ক্লাস নাই, কলেজের কোনো ক্লাস নাই, তাই না? ওকে, অ্যাসাইনমেন্টের বিষয়টা নিয়ে কথা বলি। তোমরা নর্মালি সবাই জানো যে অ্যাসাইনমেন্টের শিরোনাম কোনটা লিখতে হবে। দ্বিতীয় কলামে যেটা আছে এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। হ্যাঁ, পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালী উৎস, এইটা হচ্ছে শিরোনাম হবে। আর উপরের কভার পেজের পরে ভেতরে তোমরা একটা পেজে, সাদা পেজের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্ট নাম্বার এগুলা লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমরা যখন অ্যাসাইনমেন্টটা লিখবা তখন এই যে নির্দেশনা, প্রথম যে নির্দেশনাটা দেওয়া আছে এই জিনিসটা লিখবা। ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যাখ্যা করো। এটা লেখার পর পরবর্তী প্যারা থেকে তুমি এটার অ্যান্সার লেখা শুরু করবা। অ্যান্সার কথাটা লেখার দরকার নাই, ওটার ব্যাখ্যা করা শুরু করবা। তো সেক্ষেত্রে তোমরা কি কি ব্যাখ্যা করবা? তোমরা হচ্ছে আউটবাউন্ড নীতি ব্যাখ্যা করবা, মুন্ডের নীতি ব্যাখ্যা করবা। নীতিটা লেখার পর একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করবা আর কি, আউটবাউন্ড নীতির ক্ষেত্রেও। তারপরে পাউলির বর্জন নীতি, এটা লিখে এটা উদাহরণ সহ ব্যাখ্যা করবা। তারপরে ব্যতিক্রম গুলোও ব্যাখ্যা করবা। ব্যতিক্রম কিন্তু শুধুমাত্র আউটবাউন্ড নীতির আছে, ঠিক আছে, সেটা উল্লেখ করবা। এই জিনিসগুলো তুমি যখন সম্পূর্ণ ভালোভাবে উল্লেখ করবা তখনই কিন্তু তুমি 4 পাবা। আর তুমি যদি এগুলা ঠিক মতো উল্লেখ না করো, আংশিক ব্যাখ্যা দাও বা অধিকাংশ সঠিক ব্যাখ্যা দাও, সবগুলা না, তাহলে তুমি 3 পাবা। আংশিক ব্যাখ্যা করলে 2, একটা বা দুইটা নীতি বর্ণনা করলে তুমি সেখানে 1 পাবা। যেমন এখানে আমরা এরকম আউটবাউন্ড নীতিটা লিখবো, তারপরে নীতির নিয়মগুলা লিখে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। হয় তুমি ক্রোমিয়ামের উদাহরণটা দিয়ে তুমি পটাশিয়ামের উদাহরণটা দিয়ে ব্যাখ্যা করতে পারো, হ্যাঁ, বা তুমি ক্যালসিয়ামের উদাহরণটা দিয়ে ব্যাখ্যা করতে পারো। তারপরে ইলেকট্রন বিন্যাসের যে কিছু ব্যতিক্রম আছে সেগুলো উল্লেখ করবা। যে অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হওয়ার কারণে অনেক সময় কি হয়, এস থেকে ইলেকট্রন ডি তে চলে আসে। এটা ক্রোমিয়ামের ক্ষেত্রে হয়, কপারের ক্ষেত্রে হয়, উদাহরণগুলো দিবা। তারপর হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল গুলোর ক্ষেত্রে, বিশেষ করে তোমার ডি এবং এফ অরবিটাল গুলোর ক্ষেত্রে আর কি, যেগুলো উচ্চ শক্তি সম্পন্ন, তাদের ক্ষেত্রে শক্তির ব্যবধানটা খুব কম থাকার কারণে অনেক সময় ইলেকট্রনের ক্রসওভার ঘটে, ইলেকট্রন এফ এ না গিয়ে ডি তে প্রবেশ করে। এইগুলো ব্যতিক্রম উল্লেখ করবা। তারপর হুন্ডের নীতি উদাহরণ সহ ব্যাখ্যা করবা। তারপর পাউলির বর্জন নীতি, এটা উদাহরণ সহ ব্যাখ্যা করবা। এটা গেল হচ্ছে প্রথম প্রশ্নটার অ্যান্সার। তারপরে আমরা দ্বিতীয় নির্দেশনাটা লিখব, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। এখানে আমরা কোনটা ব্যাখ্যা করব? আমরা হচ্ছে চতুর্থ শক্তি স্তরের অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা বের করব 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে। কোনো শর্ট নিয়ম চলবে না। যেমন বলে দিলা যে অরবিটাল সংখ্যা ঠিকই বের করলা নিয়ম অনুযায়ী, কিন্তু ইলেকট্রন সংখ্যা বের করার সময় বলে দিলা যে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে, সেখানে n এর মান 4 বসায় দেখাই দিলা। এই নিয়ম চলবে না এখানে। তোমাকে 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেখে তারপর সেখান থেকে এটা ব্যাখ্যা করতে হবে। যেমন এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যখন 3 হচ্ছে তখন এল এর মান কত কত হয় সেগুলো এখানে লেখা হয়েছিল, এটা তোমাদের লেকচার থেকেই নেওয়া।
এবং এল এর মান 0 হলে এটা কোন অরবিটাল, 1 হলে কোনটা, 2 হলে কোনটা হয়। সেক্ষেত্রে এম এর মান কোনগুলো হয় সেগুলো লেখা হয়েছে। এম এর মান থেকে অরবিটাল সংখ্যা হিসাব করা হয়েছে। আর প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন দুটা থাকে, একটা প্লাস হাফ স্পিন আর একটা মাইনাস হাফ স্পিন। সেখানে অরবিটাল সংখ্যা ইনটু 2 এভাবে ইলেকট্রন সংখ্যাগুলো হিসাব করা হয়েছে। তারপর ইলেকট্রন সংখ্যা, ওভারঅল ইলেকট্রন সংখ্যা লেখা হয়েছে এবং ওভারঅল অরবিটাল সংখ্যা লেখা হয়েছে। এরকম চার্ট আকারেও দেখাতে পারো, কেউ আলাদা আলাদাভাবে লিখেও দেখাতে পারো, কিন্তু সবগুলা কোয়ান্টাম সংখ্যা মান লিখে তারপর দেখাতে হবে। এখানে যেমন এন এর মান লেখা হয়েছে, এল এর মান লেখা হয়েছে, এম এর মান লেখা হয়েছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মানও কিন্তু লেখা হয়েছে। তারপর সেখান থেকে ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যাগুলো হিসাব করা হয়েছে। এখানে তৃতীয় শক্তি স্তরের জন্য দেখানো হয়েছে, তোমাদেরকে বের করতে বলছে চতুর্থ শক্তি স্তরের জন্য, মানে এখানে এল এর মানটা 4 হবে, এন এর মানটা 4 হবে। সে অনুযায়ী তোমরা এল এর মানগুলা লিখবা, এম এর মানগুলা লিখবা, এগুলো কোন অরবিটাল সেগুলো উল্লেখ করবা, তারপরে অরবিটালের সংখ্যা বের করবা, তারপরে মোট অরবিটাল সংখ্যা বের করবা, তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা লেখার পর সেখান থেকে ইলেকট্রন সংখ্যাগুলো লিখবা, তারপরে ওভারঅল ইলেকট্রন সংখ্যা মানে মোট ইলেকট্রন সংখ্যাটা লিখবা। তোমরা ছক আকারও দেখাতে পারো, ঠিক আছে? মোট কথা স্যার সব এইখানে শুধু ছক করেই দেখাবো, কোনো উপরে নিচে কোনো বর্ণনা দেবো না? এটাতে বর্ণনা আস্তে, তোমরা একটু মাইক্রোফোন গুলো অফ রাখো। আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ বর্ণনা লেখার দরকার নাই। তুমি যখন এখানে ছক করে দেখাবো তখন এটা দেখালেই চলবে। এন এর মান 4 ধরে এল, এম, এস এর মান লিখে তারপর ইলেকট্রন অরবিটালের সংখ্যা বের করবা। শুধু বর্ণনার কিছু নাই, এটা শুধু এতটুকু। আর কেউ যদি আলাদা আলাদা ভাবে দেখাতে চাও যে এন এর মান 4, সেক্ষেত্রে এল এর মান হবে তোমার 0 থেকে n-1 পর্যন্ত, সেক্ষেত্রে 0, 1, 2, 3। তারপর এল এর মান 0 হলে এম এর মান কত হয়, 1 হলে কত হয়, 2 হলে কত হয়, 3 হলে কত হয়। সেখান থেকে অরবিটাল সংখ্যা প্রথমটার জন্য 1টা, তারপরের জন্য 3টা, তারপরের জন্য 5টা, তারপরের জন্য 7টা। তারপর মোট অরবিটাল সংখ্যা বের করলাম। তারপর প্রত্যেকটা অরবিটালের ভিতর প্লাস হাফ মাইনাস হাফে থাকে, তার মানে প্রত্যেকটা অরবিটাল দুটা করে ইলেকট্রন থাকে। তাহলে কেসে হচ্ছে 1 into 2 দুইটা, পিতে হচ্ছে 3 into 2 6টা, ডিতে এরকম এফ এ লিখে মোট ইলেকট্রন সংখ্যা বের করবা। ওইভাবে করতে পারো, এরকম ছক আকারও করতে পারো, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? আচ্ছা, যখন 2 নাম্বারটা লেখা হয়ে যাবে, মানে স্যার সেকেন্ড প্রশ্নটা কি শুধু ওই সবটা করলেই হবে? ওই ছকটা করলে হবে। তবে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু 3 এর জন্য, তোমাদের কিন্তু চতুর্থ শক্তি স্তরের জন্য করতে হবে, ঠিক আছে? জি জি স্যার। জি স্যার। ওকে, স্যার তার আমরা না কি দিব না ফার্স্টে ভূমিকা টাইপ? বুঝি নাই না, এখানে তো আর কিছু লেখার নাই, তোমাকে জাস্ট 4টা কোয়ান্টাম সংখ্যা মান নির্ণয় করে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এবং অরবিটাল সংখ্যা বের করতে বলছে। তুমি সরাসরি লিখে দিলে হবে যে নিম্নে ছকে দেখানো হবে অরবিটাল চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এবং স্যার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, এখানে বেশি কিছু লেখার নাই। আর এখানে কোয়ান্টাম সংখ্যা তোমাকে ব্যাখ্যা করতে পারে না, কোয়ান্টাম সংখ্যা মান নির্ণয় করে ইলেকট্রন সংখ্যা আর অরবিটাল সংখ্যা বের করতে বলছে। অতএব এখানে খুব বেশি লেখার কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, স্যার তারপর আমি তো হ্যাঁ, ফার্স্টে জয়েন করেছি তো স্যার একটা জিনিস জানার ছিল, আমরা কি কোশ্চেন কি তুলবো? কোশ্চেন, হ্যাঁ নির্দেশনাটাকে কোশ্চেন আকারে তুলবা, কিন্তু কোনো প্রশ্ন কথাটা লেখা যাবে না। নির্দেশনার যে অংশটা আছে সেটাই তুলবা। আমি তো সেটাই বলতেছি। দেখো, তুমি যখন 3 নাম্বারটা লিখবা, স্যার এটা কি আগেই তুলে ফেলবো নাকি না না, কোশ্চেন লিখবো অ্যান্সার লিখবো? হ্যাঁ কোশ্চেন লিখবে অ্যান্সার লিখবা, কোশ্চেন লিখবে অ্যান্সার লিখবে এইভাবে। যেমন 3 নাম্বারটা তো হ্যাঁ, আমরা 3 নাম্বারটা তুমি যখন লিখবা তখন এটা তুলবা। তোমাকে 3ও লেখার কোনো দরকার নাই, বা তোমাকে এখানে প্রশ্ন কথাটা লেখার দরকার নাই। তুমি জাস্ট লিখবা উপশক্তি স্তর সমূহের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা করা, ব্যাখ্যা করো বা ব্যাখ্যা করা, ঠিক আছে? শেষ, এতটুকু শেষ। তারপর নিচের মানে প্যারা হেডিং থেকে এর মতো করে? হ্যাঁ জাস্ট হেডিং এর মতো করে, হেডিং এর মতো করে এটা লিখে পরের প্যারা থেকে এটার অ্যান্সার লেখা শুরু করবা। কিন্তু সেই জায়গায় উত্তর কথাটা লেখা যাবে না, জাস্ট পরের প্যারা থেকে এটা লেখা শুরু করবা অ্যান্সারটা, ঠিক আছে? তো এটা যখন তুমি অ্যান্সার লিখবা, তুমি কতটুকু লিখবা সেটা হচ্ছে এই যে নির্দেশক দেখে তুমি এস, পি, ডি অরবিটালের বর্ণনা লিখবা এবং এদের আকৃতি ব্যাখ্যা করবা। এই 3টা বর্ণনা ও ব্যাখ্যা করলেই চলবে।
ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি আসলে বর্ণনা কি করবা? এই ক্ষেত্রে তুমি আসলে লিখবা যে এল এর মান 0 হলে সেটা এস উপশক্তি স্তরকে বোঝায়, এল এর মান 1 হলে পি কে বোঝায়, এল এর মান 2 হলে সেটা ডি কে বোঝায়। তারপর সেখানে অরবিটাল সংখ্যা কয়টা, তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, এগুলা বলার পর তুমি এস অরবিটালের চিত্র আঁকবা। হ্যাঁ, যেরকম আকৃতিটা বলার পর তার চিত্রটা আঁকতে হবে। এরকম এস অরবিটালের চিত্র আঁকবা। তারপরে পি অরবিটালে যখন তুমি বর্ণনা দিবা, নিচে পি অরবিটালের চিত্রগুলো আঁকবা, পি এক্স, পি ওয়াই, পি জেড। তারপর তুমি যখন ডি অরবিটালে বর্ণনা দিবা, নিচে ডি অরবিটালে এই 5টা চিত্র দিবা। ঠিক আছে? চিত্রগুলো অবশ্যই দিবা এবং অরবিটাল গুলোর নামও উল্লেখ করবা, কোনটা পি এক্স, কোনটা পি ওয়াই, কোনটা পি জেড, কোনটা ডি ওয়াই জেড, কোনটা ডি জেড স্কোয়ার, কোনটা ডি এক্স ওয়াই, কোনটা ডি জেড এক্স বা এক্স জেড, সবগুলো উল্লেখ করবা। কোনটা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এগুলো উল্লেখ করে নিবা। ঠিক আছে? তাহলে এখানে চিত্রটা অবশ্যই আঁকতে হবে। তারপর সবশেষে হচ্ছে পারমাণবিক বর্ণালীর উৎস ব্যাখ্যা করা। এটা লেখার পর এটা অ্যান্সার লেখা শুরু করব। আমরা কোনটা লিখবো? হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর গাণিতিক ব্যাখ্যা দিব এবং রেখাচিত্র অঙ্কন করব। এটার ক্ষেত্রে আমাদেরকে গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে বোর পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন বোর পরমাণু মডেল থেকে আমরা হাইড্রোজেন পরমাণু যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে আমরা যে কোনো শক্তি স্তরের শক্তির সমীকরণটা পাই, En equals to -2 pi square mz square e to the power 4 divided by n square z square। এটা লিখবা। যে কোনো একটা শক্তি স্তরের শক্তি হচ্ছে এটা। ঠিক আছে? সে অনুযায়ী তুমি প্রথমে নিম্ন শক্তি স্তরের শক্তিটা লিখবা E1, তার জন্য সমীকরণটা লিখবা। তারপরে উচ্চ শক্তি স্তর E2 সমীকরণটা লিখবা। তারপর লিখবা, আমরা জানি ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন শক্তি বিকিরণ করে। সেক্ষেত্রে বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে ডেল ই। ডেল ই ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ, এটা লিখবা। আবার ডেল ই সমান হচ্ছে E2 মাইনাস E1 ইকুয়ালস টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তারপর তোমরা E2 এর যে সমীকরণটা লিখছিল উপরে সেটা বসাবা, E1 এরটা বসাবা, সেখান থেকে সমাধান করে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, মানে রিডবার্গ ধ্রুবকের সমীকরণটা নিয়ে আসবা। এটা কিন্তু তোমাদের কলেজে যে দ্বিতীয় অধ্যায় ক্লাসগুলো হয়েছিল তখন এটা দেখানো হয়েছিল কিভাবে আসে। তোমরা সেই সমীকরণটা নিয়ে আসবা, পরপর বলবো যেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এবং ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন আমরা বিভিন্ন সিরিজ পাই, বর্ণালীর বিভিন্ন সিরিজ পাই, লাইম্যান সিরিজ, বার্মার সিরিজ, প্যাশ্চিয়ান সিরিজ, ব্র্যাকেট সিরিজ, কুন্ড সিরিজ। এগুলো লেখার পর এগুলো আবার একটু বর্ণনা দিবা। ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে আসলে আমরা লাইম্যান সিরিজ বলি, মানে n1 আর n2 এর মানটা উল্লেখ করবা। বার্মার সিরিজের জন্য, প্যাশ্চিয়ান সিরিজের জন্য, ব্র্যাকেট সিরিজ, কুন্ড সিরিজের জন্য উল্লেখ করবা। কোনটা কি ধরনের বর্ণালী সেটা উল্লেখ করবা, কোনটা আলট্রাভায়োলেট, কোনটা তোমার ভিজিবল বা দৃশ্যমান, কোনগুলো আইআর রশ্মি, এই সবগুলো উল্লেখ করবা। উল্লেখ করার পর সবশেষে এখানে যেরকম চিত্র দেওয়া আছে ঠিক এরকম একটা চিত্র আঁকবা। এখানে তো অনেক কালার দেওয়া আছে, তোমাদের কোনো কালার ইউজ করার দরকার নেই, কিন্তু এরকম রেখাচিত্র আঁকবা। ঠিক আছে? ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসতেছে, যখন একে নেমে আসতেছে তখন যে সিরিজটা আমরা পাই এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। 2 এ নেমে আসলে বার্মার, 3 এ নেমে আসলে প্যাশ্চিয়ান, 4 এ নেমে আসলে ব্র্যাকেট, 5 এ নেমে আসলে ফুন। এই জিনিসগুলো তুমি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে এই চিত্রটা দিবা। ঠিক আছে? এতটুকু লিখলেই শেষ। এবার কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা দেন না স্যার। বুঝি না, একজন একজন করে বল।
যার প্রশ্ন আছে সে হ্যান্ড রেজ করো। হ্যাঁ বলো তাসফিয়া আহমেদ, বলো। তোমার প্রশ্নটা কি বলো? স্যার মার্জিন কি 4 সাইডে করব না 2 সাইডে? না না, দুই সাইডে, চার সাইডে মার্জিন করা যাবে। দুই সাইড। আচ্ছা, 2 সাইডে করলে কি 4 সাইডে করলে কি সমস্যা হবে? সমস্যা না, চার সাইডে করার দরকার নেই। দুই সাইডে করবা, শুধুমাত্র ডান সাইডে অল্প একটু আচ্ছা, জায়গা করে ফাঁকা ফেলছি তো। করে ফেলছো। আমি তো বলার আগে অ্যাসাইনমেন্ট লিখে ফেলছো, জমা দিতে হবে না রবিবারে। স্যার, সব পেজে মার্জিন টেনে ফেলছি। আচ্ছা, অন্যান্য অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে যে চার সাইডে অ্যাসাইনমেন্ট করতে, মানে টানতে মানা করছে মার্জিন টানতে? স্যার ম্যাথ মানা করেছে 4 সাইডে মার্জিন করতে। না, যদি অন্য কোথাও মানা না করে থাকে তাহলে সেই অ্যাসাইনমেন্ট গুলোর ক্ষেত্রে ওটা ব্যবহার করো যেগুলো টাইনে ফেলছো। কেমিস্ট্রির ক্ষেত্রে ওই আলাদা সুন্দর ফ্রেশ পেজ নিয়ে দুই সাইডে টেনে তারপর করো, ঠিক আছে? স্যার আমরা না 1 2 3 4 এরকম নাম্বার দিয়ে তারপর প্যারা করে লিখবো আলাদা আলাদা সবটি কোশ্চেন, সবগুলো হ্যাঁ। কোশ্চেনের ক্ষেত্রে। এক দুই তিন দেওয়ার দরকার নাই, শুধু নির্দেশনাটা লিখবা, প্রথমটা লিখবা, তারপর প্যারা করে তার অ্যান্সারটা লিখবা, ওইটা শেষ হয়ে যাবে। তারপর আবার 2 নাম্বারটা লিখবা। 2 নাম্বার, দুইটা লেখার দরকার নাই, মানে এই দুই উল্লেখ করার দরকার নাই। হেডিং কি আন্ডারলাইন করা যাবে? হ্যাঁ বুঝিনি, আবার বলো। হেডিং এ নিচে কি আন্ডারলাইন করা যাবে? এটা দরকার নেই, ওইটা জাস্ট আলাদা প্যারা থাকলে আমরা বুঝতে পারবো যেটা আলাদা একটা কোশ্চেন শুরু হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে। পেজ নাম্বার দিতে হবে? না, পেজ নাম্বার দেওয়ার দরকার নেই, তবে তুমি তোমার সুবিধার্থে যদি দিতে চাও দিতে পারো, তবে দেওয়ার দরকার নেই, বাধ্যতামূলক কিছু না। হ্যাঁ স্বামী। স্যার আমরা ছকটা কি কোশ্চেনের মধ্যে cover প্যারা করতে পেজে? পারবো না? আচ্ছা, একজন একজন করে কথা বলো। লামিয়া মনে হয় আগে বলতেছিলে, বলো। স্যার আমরা কোশ্চেনের মধ্যে প্যারা করতে পারবো না, মানে কোশ্চেনটার যে অ্যানসার এক প্যারাতে সব অ্যানসারটা লিখে দিব, মানে না প্যারা না, প্যারা করা যাবে না অ্যানসার? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সারের মধ্যে প্যারা আসলে প্যারা প্যারা করবা, তাতে কোনো সমস্যা নেই। একটা প্যারাতেই নিশ্চয়ই পুরো অ্যান্সারটা হয়ে যাবে না সব ক্ষেত্রে, তাই না? সেক্ষেত্রে প্যারা প্যারা করবা। যেমন ধরো প্রথমটাতে ক্ষেত্রে তুমি প্রথমে আহ্বান নীতি লিখবা, তুমি নিশ্চয়ই একসাথে খণ্ডের নীতি লিখে দিবা না, তাই না? বা ব্যতিক্রমটা একসাথে লিখে দিবা না, আহ্বান নীতি লিখবা, তার তাহলে ব্যাখ্যা স্যার করবা। আপনি যে বলেন স্যার হেডলাইনের নিচে আন্ডারলাইন না করতে, আরেকটা প্যারা স্টার্ট হইলে আপনি বুঝে যাবেন, হ্যাঁ, যেহেতু আমরা সব লিখবো কালো কালি দিয়ে, আপনার জন্য বোঝা একটু কষ্টকর হয়ে যাবে না? খুব বেশি সমস্যা হবে না। আর তোমাদের ক্ষেত্রে কালি ব্যবহারের কোনো বিধিনিষেধ তোমাদের ক্ষেত্রে নাই, আছে কি? তোমরা নীল কালিও ব্যবহার আচ্ছা করতে পারো। স্যার, নীল নীল কালি স্যার ব্যবহার ব্লু করা পেন যাবে ইউজ না? করা যাবে না। তোমাদের ক্ষেত্রে বলা ছিল, কিন্তু ওই দিন দেখলাম যে ওরকম কোনো আলাদা বিধিনিষেধ নাই। তারপরও কোনো সমস্যা নাই, তুমি কালো কালি দিয়ে লাগবো, আলাদা প্যারা করে লাগবো, ওটা দেখলে আমি বুঝতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। কারণ তুমি যখন আউটবাউন্ড নীতি লিখবা তুমি নিশ্চয়ই তার নিচে একটা আন্ডারলাইন করবা, তাই না? আবার তুমি যখন ইয়েস হিন্দি নীতি স্যার। লিখবা তখন নিচে আন্ডারলাইন করবো, ওটা দেখলে তো আমি বুঝতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার ফ্লুইড তো ইউজ করা যাবে না, না তাই না, না? ফ্লুইড একদম ইউজ করা যাবে না, কেউ ফ্লুইড ইউজ করবে না। হ্যাঁ, আমি হয়তো একটা দুইটা কাটাকাটি হলো সেটা হয়তো মানা যাবে, সেটা তুমি এক টান দিয়ে কেটে পাশে লিখে নিবা নতুনটা, কিন্তু ওইটার মধ্যে ওরকম বেশি কালি দিয়ে হিজিবিজি করবা, এগুলা করা যাবে না। আর ফ্লুইড একদম ইউজ করা যাবে না, বেশি ওকে কাটাকাটি স্যার। হয়ে গেলে পেজটা চেঞ্জ করে ফেলবা। আর কারো কোনো প্রশ্ন স্যার আছে? কভার হ্যাঁ, পেজে আপনার পদবি কি দিব? আমার কোনো কথা দেওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, প্রভাষক লিখলেই হবে, ঠিক আছে? আর তোমরা তো যারা এসে জমা দিয়ে যাবা তাদের তো সরাসরি একটা কাগজে তোমাদের ওই যে আহ, নাম রোলের জায়গায় টিক চিহ্ন দিয়ে যেতে হয়, তাই না? আর যারা কোরিয়ার করে পাঠাবা, যারা দূরে থাকো, তারা আহ, অবশ্যই কাভার পেজের উপরে যেটা লিখতে হবে আর কি, তোমাদের সেকশন, তোমাদের রোল, এগুলা অবশ্যই উল্লেখ থাকতে হবে, তাহলে আমরা এমনিতে খুঁজে পাবো, তাতে কোনো সমস্যা হবে না। কোন টিচারের কাছে পাঠাচ্ছ সেটা বড় ব্যাপার না, তোমার সেকশন, রোল, নাম এগুলো সঠিকভাবে থাকলেই হবে, ঠিক আছে?
জি স্যার। স্যার এই 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি এই চিত্রটা আঁকা লাগবে? হ্যাঁ, এই চিত্রটা আঁকা লাগবে, এটা অবশ্যই আঁকা লাগবে। কিভাবে আঁকতে হবে? স্যার চিত্রটা কি শেষে আঁকবো? হ্যাঁ, চিত্রটা শেষে আঁকো, কারণ লাইন পাওয়ার সিস্টেম উল্লেখ করার পর তুমি শেষে চিত্রটা কি উল্লেখ পেন্সিল দিয়ে আঁকবো? পেন্সিল দিয়ে আঁকতে পারো, কলম দিয়ে আঁকতে পারো। স্যার এই যে স্যার এখানে যে লাল এই যে রেড কালারটা না না, ইয়েলো কালার এখানে কোনো, এটা তো এটা আমি তোমাদের দেখানোর জন্য যে চিত্রটা আমার কাছে ছিল সেটা নিয়ে আসছি। তোমরা শুধু কালো কালি ইউজ করবা বা পেন্সিল ইউজ করো, ওইটাই, কোনো কালার ইউজ করা যাবে না। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। স্যার স্লাইডটা কি গ্রুপে আপলোড দেওয়া যাবে? ভিডিওটা দিলে যথেষ্ট না? ভিডিও থেকে দেখে নিতে পারবে না যে কি কি হবে। আর তোমরা কি আগের লেকচার গুলো রাখো নাই, পিডিএফ গুলো? আমি দিয়ে দিব, সমস্যা নেই, সেটাও দিয়ে দেওয়া যাবে। তোমরা দ্বিতীয় অধ্যায়ের লেকচার গুলো রাখো নাই, পিডিএফ? স্যার এত পিডিএফ আসলে রাখা হয়নি, মোবাইলে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা চ্যাপ্টারে। এখন এটা রাখা দরকার ছিল, কারণ ওখান থেকে কিন্তু এগুলো নেওয়া, এগুলো তোমাদের ওখানে দেখানো হয়েছে। ঠিক আছে, আমি এটাও দিয়ে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমরা অ্যান্সার লেখার আগে কি শিরোনাম লেখা লাগবে? বুঝিনি, আবার বলো। স্যার অ্যান্সার শুরু করার আগে ফার্স্টে কি শিরোনাম লেখা লাগবে? কভার পেজেও লিখবো, আবার অ্যান্সার শুরু করার আগেও লিখবো? অ্যান্সার শুরু করার আগে আলাদা একটা পেজে, একদম শুরুতে, ধরো কভার পেজের পরে একটা পেজে শিরোনাম আর হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বারটা লিখে দিবা। এরপরে থেকে সব খালি অ্যান্সার, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে শিরোনাম লেখার দরকার নেই। ওটা দিলে আমাদের জন্য অনেক সময় খুঁজে পেতেও মাঝে মাঝে সুবিধা হয়। স্যার অ্যাসাইনমেন্ট নাম্বার মানে বুঝলাম না। এটা অ্যাসাইনমেন্ট নাম্বার 1 না, কেমিস্ট্রি 1 নাম্বার অ্যাসাইনমেন্ট। তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বার তো লেখো, তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বার লেখো না তো স্যার শিরোনাম অ্যাসাইনমেন্ট পেজে? নাম্বার লেখার জন্য তো আমাদের জায়গা থাকে না। তাহলে তোমরা ভিতরে যে পেজটা থাকবে, হ্যাঁ, আমরা আচ্ছা, আমি আমি বলতেছি, তোমাদের হয়তো 6 উইকেটটা লেখা থাকে। আমি যেটা বলছি সেটা একটু শুধু করো, ভিতরে একটা পেজে, হ্যাঁ, মানে তোমাদের কভার পেজের ভেতরে একটা পেজে, ওখানে তোমাদের শিরোনাম এবং অ্যাসাইনমেন্ট নাম্বার, এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ওইটাই লিখে দিবা। প্রথম অ্যাসাইনমেন্ট নাম্বার 1 শেষ। তাহলে স্যার ওই পেজে আর কোনো লেখা না লিখবো না? না না, ওই পেজে আর কোনো কিছু লিখবা না, পরের পেজ থেকে লেখা শুরু করবা। আর মানে স্যার সাবজেক্ট পেপার নিয়ে হ্যাঁ, বিষয় অলরেডি থাকে, আবার কেন লিখতে হবে? ওইটা দিয়ে দিলে মাঝে মাঝে আমাদের জন্য খুঁজতে, মানে খুঁজে পেতে সুবিধা হয় যে অ্যাসাইনমেন্ট নাম্বারটা কত ছিল। ঠিক আছে, এই জন্য তোমাদের বলা। হ্যাঁ, ওই জন্য এটাকে এক্সট্রা বলা হয়েছে আর কি। আর একটা ব্যাপার হচ্ছে যতটুকু মোটামুটি লিখতে ভালো হয়েছে এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করবা। তুমি এক্সট্রা অনেক কিছু লিখতে গেলা কিন্তু মূল জিনিসগুলো লিখলে না, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এটা অবশ্যই খেয়াল রাখবা। মানে আমি এক্সট্রা অনেক কিছু লিখলাম, মূল কথাগুলো লিখলাম না, খালি পৃষ্ঠা ভর্তি করলাম, তাহলে কিন্তু লাভ হবে না। সঠিক আছে? স্যার আপনার পিডিএফ থেকে লিখবো? না, পিডিএফ থেকে সরাসরি তুমি লিখলে কিভাবে হবে, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি দিয়ে স্যার দিলাম। নিজের থেকে আর বইয়ের থেকে আর পিডিএফ হ্যাঁ এর থেকে হ্যাঁ তিনটা হ্যাঁ, এটা মিলে তুমি কম্বাইন করে লিখবা। ঠিক আছে, তাহলে লেখাটা সুন্দর হবে। স্যার এখান আমি না থেকে একটা জিনিস বুঝি বলো। স্যার শিরোনামটা আর অ্যাসাইনমেন্ট নাম্বার লেখাটা আবার একটু বলবেন? বললাম যে শিরোনামটা হচ্ছে দ্বিতীয় কলামে যেটা আছে সেটা, আর বলছিলাম যে এক্সট্রা হিসেবে তোমরা প্রথম কভার পেজটার পরে একটা পেজে শিরোনাম এবং অ্যাসাইনমেন্ট নাম্বারটি একটু উল্লেখ করে দিও, 1 নাম্বার অ্যাসাইনমেন্ট শেষ, এতটুকু। এটা এক্সট্রা বলছি আর কি। স্যার ওই পেজটাতে আর কোনো অ্যানসার লিখবো না? হ্যাঁ, না, ওই পেজটাতে কোনো অ্যান্সার লিখবা না। স্যার এই দুইটা লিখে ওই পেজটা খালি রেখে তারপরে নেক্সট পেজ থেকে অ্যান্সার লেখা শুরু করব? নেক্সট পেজ থেকে অ্যান্সার লেখা শুরু করবা, আর যেভাবে লিখতে বলছে ঠিক সেভাবে অ্যান্সার গুলো সুন্দরভাবে লিখে ফেলবা। স্যার রেকর্ডিং ক্লাসটা কি ফেসবুক গ্রুপে পাবো? হ্যাঁ হ্যাঁ, স্যার রেকর্ডিং ক্লাসটা সিরিজের ফেসবুকে যাবে। বর্ণনা দিব না? লাইমেন সিরিজ। আচ্ছা হ্যাঁ, বর্ণনা তো দিবা, কিন্তু বর্ণনা কতটুকু দিবা? ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে আসলে লাইমেন সিরিজ গুলি, তাই তো বলবা, তাই না? এবং সেক্ষেত্রে কি ধরনের রশ্মি পাওয়া যায় সেটাই উল্লেখ করবা। আর কিছু কি আছে? না স্যার। হ্যাঁ, আর কিছু নাই।
স্যার ছকটা কি আড়াআড়ি করতে পারবো পেজের মধ্যে? করতে পারবা, তবে সোজাসুজি মানে করার মতো জায়গা হয়তো পেয়ে যাবা। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার আপনার নাম কি? এতদিন ধরে ক্লাস করতেছো, আমার লেকচার প্রথম দিকে তোমার নাম থাকে। তোমার উচিত ছিল নামটা জেনে নেওয়া। তুমি এতদিন ধরে ক্লাস করতেছো, তুমি তোমাদের কি ক্লাস নিচ্ছে তা আমি মানে চেনোই না তুমি। স্যার নাম জানি ইমতিয়াজ স্যার, বাট হচ্ছে ফুল নেমটা জানি না। আচ্ছা জানা নাই। আচ্ছা, ইমতিয়াজ উদ্দিন আহমেদ, এটা তোমাদের প্রত্যেকটা লেকচারের শুরুতেই কিন্তু দেওয়া থাকে। তোমরা ভিডিও গুলো মনে দেখো না বা পিডিএফ গুলো কোনটা নামাও না, নামের শুরুতে মানে লেকচার শুরুতে এটা দেওয়া থাকে। আচ্ছা যাও, যেটা এটা গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ এটা তো আর কভার পেজের উপর আবার নাম লিখতে হবে না, তাই না? তোমরা তোমাদের নামই লিখবা, পাঠাবা, শুধু সেকশন, রোল নাম্বার ঠিক মতো লিখলে যথাযথ জায়গায় পৌঁছায় চলে আসবে। ঠিক আছে? আপনার নামও হ্যাঁ, আপনার নামও লেখা লাগবে স্যার, আপনার নামও লিখতে হ্যাঁ, হবে আমাদের। এগুলোও তাহলে লিখতে কতটুকু হয়। লেখা আচ্ছা, তাহলে তো তোমাদের এটা আগে থেকে জানা দরকার ছিল। এতগুলো ক্লাস হলো, শুরুর ক্লাসেও আমি পরিচয় দিয়ে তারপর ক্লাস শুরু করছিলাম। যাই হোক, যেটা চলে গেছে চলে গেছে। এই হচ্ছে নাম আছে, এখানে পদবি আছে, সবকিছু দেওয়া আছে। ঠিক আছে? জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে এখানে ক্লাসটা শেষ করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।